অপর্যাপ্ত থেকে গেছে। আজ অবধি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিগুলো অধিকার ভিত্তিক হলো না, আনা যেত। আপনার শিক্ষাক্ষেত্রে কর প্রয়োগ করার কোনো যুক্তি নাই। এটা শিক্ষাকে পিছিয়ে দেয় এবং আমাদের সাধারণ মানুষের আমাদের যে উন্নয়নের কথা বলছি আমরা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটাকে ক্ষতিগ্রস্ত করবে। এতে তরুণ সমাজের শিক্ষা আকাঙ্ক্ষা পূরণ হতো। আমাদের সময় ইনশাআল্লাহ শিক্ষা সামাজিক সমতা ও মেধাভিত্তিক সমাজ, আমাদের সময় ইনশাআল্লাহ শিক্ষার এই সকল ক্ষেত্রকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা হবে। আমরা শিক্ষার ক্ষেত্রে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অর্জনের পথে সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন দুরূহ হয়ে যাচ্ছে। বর্তমানে দেশে বিনিয়োগ আসে 96% অভ্যন্তরীণ সঞ্চয় থেকে, সেটা দ্রুত কমে যাচ্ছে। অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ সঞ্চয়টা কমে যাচ্ছে, যার জন্য সেটা আমাদের বিনিয়োগকে যেটা বিনিয়োগ বৃদ্ধির পথ নকশা উপস্থাপন, অর্থনৈতিক পুনরুদ্ধারে শিল্প কলকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে অগ্রাধিকার দেওয়ার দরকার ছিল। জরুরি ছিল ক্ষুদ্র, কুটির ও মাঝারি বিভিন্ন খাতে সহায়তার মাধ্যমে আরও নতুন উদ্যোক্তা সৃষ্টি। বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। এটা আবার একটু বলতে হয়। বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত কর ও শুল্ক শিল্পে বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে উৎপাদনশীল খাতগুলো ক্ষতিগ্রস্ত হবে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, কর্মসংস্থানও কমতে পারে। উদ্যোক্তারা অনিশ্চিত প্রতিকূল পরিবেশের মুখোমুখি হবে, ইতিমধ্যে হয়েছে। অনলাইন ব্যবসার উপর শুল্ক বাড়ানোয় ডিজিটাল উদ্যোক্তারা চাপে পড়বেন। এই খাত নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল রূপান্তরে বড় ভূমিকা রাখতে পারত। তরুণ উদ্যোক্তাদের হতাশা বাড়বে, উদ্ভাবনও নিরুৎসাহিত হবে। অনলাইনের উপর যখন আজকে পুরো একটা সারা বিশ্বে একটা বড় ধরনের প্রত্যেকটি সরকার জোর দিচ্ছে, সেখানে বাংলাদেশে এটার উপর শুল্ক বাড়ানো হয়েছে। আর্থিক খাতের ভঙ্গুরতাও কাটেনি। পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীগণ অবহেলিতেই থেকে গেলেন। ব্যাংকের আর্থিক অবস্থা নাজুক, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং করজাল সম্প্রসারণের মতো পদক্ষেপ নিলে রাজস্ব আহরণে নতুন ভিত্তি তৈরি হতো। সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল। ঋণ করে ঋণ শোধ দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। কালো টাকা সাদা করার সুযোগ, কর ফাঁকি প্রদানকারীদের ঋণ করে ঋণ শোধ দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। কালো টাকা আয়কর স্রাবে কর হারের পরিবর্তন অধিকাংশ করদাতাদের উপর আরো অভিঘাত ফেলবে। কর ফাঁকি ও জালিয়াতি রোধ এবং করজাল সম্প্রসারণ না করে ভ্যাট বৃদ্ধির মাধ্যমে বরাবরের মতো করের বোঝা সাধারণ জনগণের কাঁধে চাপানো হয়েছে। পণ্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, জীবনযাত্রার পরিকল্পনা। অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে কি কি কাজ করবে তা পরিকল্পনা প্রকাশ করে থাকে। জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায়
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। এই 6 মাসের পরিকল্পনার ভিত্তিতে একটি অ্যাকশন ওরিয়েন্টেড রোডম্যাপ প্রণয়ন করা হবে। বিভিন্ন সেক্টরে বিএনপি কি কি পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেগুলো স্পষ্টভাবে তুলে ধরব। এখানে সারসংক্ষেপ দিচ্ছি। আমরা একটা বিস্তারিত এটা পাবলিকেশন আসছে, এটা পরবর্তীতে শেয়ার করব। ওখান থেকে সারসংক্ষেপ দরকার, এটাকে মাথায় রেখে আমরা এই বিষয়গুলো চালু করব। যারা হায়ার স্টাডিতে যেতে চায় না তারা এর মাধ্যমে তাদের জীবনে, তাদের পেশায় যেতে পারবে এবং সাধারণের জীবনের সাথে এটার সুসম্পর্ক আছে থাকবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার্থীরা তাদের পরবর্তীতে যারা চাকরি বাকরির জন্য যাতে সহজ হয়ে যায় বিষয়টা। জেলা পর্যায়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করা হবে। এর মূল উদ্দেশ্য হলো ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা। তার ক্যাম্পাসে থাকতে সবাই তো চাকরি করবে না, আমরা ক্যাম্পাস থেকে তাদেরকে এমনভাবে এডুকেট করতে চাই তারা যখন উদ্যোক্তা হিসেবে বেরোতে পারে, অর্থাৎ ক্যাম্পাস থেকে বের হয়ে তারা উদ্যোক্তা হিসেবে জীবন, তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। চাকরির সাথে সাথে আমাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। স্বাস্থ্যসেবা, প্রাধান্য দিয়ে কর্মসূচি জীবন এবং পুষ্টির উপর জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হবে। চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের জন্য স্পেশালাইজড ট্রেনিং স্কিম শুরু করা হবে। তারা রোগের দ্রুত শনাক্তকরণ ও প্রতিরোধে দক্ষ হয়ে উঠবেন। এটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, যেটা আমরা অসুস্থ প্রাইমারি হেলথ কেয়ারটা যদি আমরা ভালোভাবে অ্যাড্রেস করতে পারি তাহলে পরবর্তীতে স্বাস্থ্য ভালো থাকে। কারণ আমাদের প্রাইমারি হেলথ কেয়ার না থাকাতে স্বাস্থ্য ক্রমান্বয়ে খারাপের দিকে যায়। তো সুতরাং যদি প্রাইমারি হেলথ কেয়ারটা প্রপারলি দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে রোগ বালা এগুলো কমে যায় আস্তে আস্তে। চিকিৎসক স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, প্রায় প্রান্তিক 4 কোটি পরিবারের মধ্যে প্রাথমিক পর্যায়ে 50 লক্ষ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। প্রাথমিকভাবে এটা ক্রমান্বয়ে প্রয়োজন মোতাবেক নারী ডাক্তার, আইনজীবী, মানবাধিকার কর্মী সর্বাঙ্গীন নিশ্চিত করা হবে। অর্থাৎ এখানে আপনি খেয়াল করবেন, ডাক্তার, আইনজীবী, মানবাধিকার কর্মীর একটা সমন্বয় ঘটানো হয়েছে। কারণ আমাদের এখানে এই প্রবলেমটা মহিলাদের, যে নারীরা ফিল করে ডাক্তার পেলে আইনজীবী পায় না, আইনজীবী পেলে আপনার মানবাধিকার কর্মী পায় না। এখানে একটা সমন্বয় সৃষ্টি হচ্ছে, তিনটার সমন্বয়, যাতে করে নারীরা একসাথে এই 3টার সমর্থন পায় আর কি আগামী দিনে। নারীদের স্বনির্ভরতা বাড়াতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট দেওয়া হবে। শহীদদের স্বীকৃতি, জুলাই গণঅভ্যুত্থানে এবং 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের তালিকা প্রস্তুত করে নিজ নিজ এলাকায় তার
প্রয়োজনীয় তথ্য সম্বলিত ফার্মার্স কার্ড চালু করা হবে। বর্গা চাষী ও ক্ষুদ্র কৃষকের জন্য কমপক্ষে একটি মৌসুমী ফসলের জন্য সম্পূর্ণ উৎপাদন খরচ রাষ্ট্রের পক্ষ থেকে বহন করা হবে। চাষী ও ক্ষুদ্র কৃষকের জন্য কমপক্ষে একটি মৌসুমী ফসলের জন্য সম্পূর্ণ কৃষকের কাছে কৃষক রপ্তানিযোগ্য করা যায়, এটা ট্রেডেবল, আন্তর্জাতিক বাজারে ট্রেডেবল করা যায়। এলাকা ভিত্তিক ডাটাবেস তৈরি করা হবে। কৃষকের জমির ও উৎপাদিত ফসলের পরিমাণের তথ্য উপাত্ত নির্ণয় করে টার্গেটেড পলিসি সাপোর্ট দেওয়া হবে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগী ও ফ্যাসিবাদের রেখে যাওয়া সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। দেশব্যাপী খাল খননের কার্যক্রম ব্যাপকভাবে শুরু করা হবে। বন্যা ও খরা থেকে কৃষকদের সুরক্ষিত রাখার কর্মসূচি নেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটানো হবে। আমাদের খাল কর্মসূচি আপনারা দেখেছেন ইতিমধ্যে শুরু হয়েছে, এটা আমরা বিপুলভাবে সারা দেশে নিয়ে যাব ইনশাআল্লাহ। ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সচল, ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জনশক্তি রপ্তানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। ডিজিটাল প্রযুক্তিতে আমরা একেবারে সর্বস্তরে নিয়ে যেতে চাই। গ্রামের লোক যাতে ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে সংযুক্ত হওয়ার জন্য ঢাকা শহরে আসার দরকার নেই, সে তার বাড়িতে যেতে থেকে সংযুক্ত। আমরা এটাকে আমরা পূরণ করতে পারবো এবং এটা অত্যন্ত বাস্তব এবং এটা সম্ভব। জনগণের বিএনপি 2034 সালের মধ্যে জনগণের ঘাট থেকে বাড়তি ট্যাক্সের লাগাম টেনে ধরা, $1 ট্রিলিয়ন বললাম, জনগণের ঘাট থেকে ট্যাক্স লাগাম টেনে ধরা। বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। যেসব বিনিয়োগে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয় সেই ধরনের প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে। শিল্প বান্ধব যে আমরা বলছি দেশি বিদেশি, যে আমরা মানে আমরা ডিরেগুলেশনটা খুব সিরিয়াসলি করব, লিবারেলাইজেশনটা খুব সিরিয়াসলি করব। অর্থাৎ এগুলো হচ্ছে কিন্তু অন্তরায়। এখান থেকে বেরোতে হলে আমাকে ডিরেগুলাইজ এবং লিবারেলাইজেশন দিকে বড়ভাবে যেতে হবে। বিনিয়োগ সহজ করতে কোম্পানি রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যাংকিং সাপোর্ট নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে। নতুন শিল্প সৃষ্টির জন্য কৃষি, মৎস্য, অন্যান্য উৎপাদনমুখী খাতকে প্রাধান্য দেওয়া হবে। পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ আওয়ামী দুঃশাসনে বন্ধ হয়ে যাওয়া মাঝারি বৃহৎ শিল্পসমূহের তালিকা প্রস্তুত করে সেগুলো পুনরায় চালু সুবিধার্থে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশে এবং ডাটা প্রসেসিংকে উৎসাহিত করার জন্য জেলা পর্যায়ে যোগ্যতা ভিত্তিক প্রশিক্ষণ প্রোগ্রাম এবং মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে। এটা একেবারে এবং ডাটা প্রসেসিংকে উৎসাহিত করার জন্য জেলা পর্যায়ে শুনে আসছি, কিন্তু বাস্তবায়ন হয় না। এই জন্য আমরা সময় নির্ধারণ করে দিচ্ছি, করে দেব
সেটা হচ্ছে একজন প্যাসেঞ্জার, একজন প্রবাসী এয়ারপোর্টে নামার পরে একটা সময়ের মধ্যে যদি এয়ারপোর্ট ত্যাগ না করে তাহলে কিছু লোক প্রশ্নবিদ্ধ হবে। এখানে এয়ারপোর্টের এটা আইন করে কোনো লাভ হয় না। একটা লোক নামার পরে 15 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে যদি এয়ারপোর্ট ত্যাগ করতে না পারে, তার মানে কোনো একটা হয়। সেসব দেশের কর্মসংস্থান চাহিদা বিশ্লেষণ করে স্কিল ও ক্যাপাসিটির প্রয়োজনীয়তার ভিত্তিতে ভোকেশনাল ও টেকনিক্যাল শিক্ষা কার্যক্রম চালু করে দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানির জন্য প্রকল্প গ্রহণ করা হবে। নগর ব্যবস্থাপনা, নারীদের সার্বক্ষণিক বিশেষজ্ঞ সমন্বয়ে অগ্রাধিকার ভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে। ঢাকা তো ট্রাফিকের অবস্থা আমরা সবাই জানি, বাংলাদেশের প্রায় সব বড় বড় শহরের সমস্যা। এটা একটা বড় সমস্যা, এটা সমাধান দিতে হবে আমাদেরকে। সুতরাং ট্রাফিক লাইটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পাশাপাশি ট্রাফিক বৃক্ষরোপণের কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে। 25 থেকে 30 কোটি বৃক্ষরোপণ, তৃণমূল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, বৃক্ষমেলা আয়োজন করা হবে। দেশের প্রতিটি ইউনিয়ন এবং মহানগরের প্রতিটি থানায় উন্মুক্ত মাঠের সংখ্যা বাড়িয়ে স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও উন্নতি নিশ্চিত করতে গাছপালা রোপণ, সবুজ বেষ্টনী তৈরি এবং মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। এসব পদক্ষেপের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা, সেবামূলক মনোভাব বৃদ্ধি হবে 18 মাসে। এটার উপর আমরা বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে, এটা আছে আমাদের, কিন্তু এখানে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এটা আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। 18 মাসে কিভাবে হবে 18 মাসে, এটার উপর আমরা বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে, এটা আছে আমাদের, কিন্তু এখানে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এটা আমরা বিস্তারিত এগুলোকে আরো বাড়িয়ে নিয়েছিল। এতে করে নতুন মানুষের কর্মের সংস্থান হয়েছে। শুধু তাই নয়, জনমানুষ এক শ্রমবাজার, নতুন মানুষের কর্মের সংস্থান, জনমানুষ এক শ্রমবাজার থেকে আরেক শ্রমবাজারে প্রবেশও করেছে নেতৃত্বে। বিএনপি সেট করেছে অর্থনীতিতে অলরেডি। সুতরাং আমরা আগামী দিনে বলতে চাই, সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের জন্য, সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের জন্য বিএনপি এবার দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 8%। আমরা লাস্ট দেখে আসছিলাম 7.06, এরপর তো কমে গেছে, এখন তো আরো কমে যাচ্ছে, কিন্তু আমরা এটাকে 8% নিয়ে যাব। নির্ধারণ করেছে 8%। আমরা লাস্ট দেখে আসছিলাম 7.06। ও মাঝারি শিল্প অন্যান্য, এগুলোকে আমরা ফোকাস করে, এগুলোর উপর জোর দিয়ে, এগুলোকে সাপোর্ট দিয়ে আমরা 8% দিকে নিয়ে যাব, সেই আমাদের টার্গেট রয়েছে। বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করুন। আপনারা জানেন, যে কোনো প্রবৃদ্ধি বাড়াতে গেলে বেসরকারি খাত যদি টার্গেট রয়েছে, বেসরকারি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করুন। আপনারা জানেন, যে কোনো প্রবৃদ্ধি বাড়াতে গেলে বেসরকারি খাত যদি ব্যবসায়ী নিবন্ধন, কর আনুগত্য এবং লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানি নিবন্ধন ও ট্রেড লাইসেন্সিং চালু করা হবে। অর্থাৎ ওই ব্যুরোক্রেটিক এর থেকে বেরিয়ে অনলাইনে লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করবে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানি নিবন্ধন ও ট্রেড লাইসেন্সিং চালু করা হবে। অর্থাৎ ওই ব্যুরোক্রেটিক ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা হবে। ঋণদাতাদের ঝুঁকি কমাবে। অতিরিক্ত জামানত ছাড়াই ক্ষুদ্র মাঝারি উদ্যোগগুলোর ঋণ পাওয়া সহজ হবে। আমাদের তো এখানে
আমাদের ক্ষুদ্র যারা, এটা তো সবাই তো জামানত দিতে পারে না, সুতরাং এটাকে সহজ করে তারা যাতে ঋণ পায়। ছাড়াই ক্ষুদ্র মাঝারি উদ্যোগগুলোর ঋণ পাওয়া সহজ হবে। আমাদের তো এখানে অঞ্চলে বিনিয়োগ অবকাঠামো ও শিল্প অঞ্চলে বিনিয়োগ ঝুঁকি কমবে। আমাদের যত বেশি প্রোডাক্ট বাড়বো রপ্তানির জন্য আমাদের ঝুঁকি কমে আসবে। উন্নত প্রযুক্তি গ্রহণে সহায়তা করা হবে। গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করা হবে। উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে। আমাদের বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সাহসী সংস্কার বাস্তবায়ন জরুরি। ব্যাংকিং খাতের সুশাসন উন্নত করা হবে। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো হবে। অর্থায়নের জন্য পুঁজিবাজারে ব্যাংকিং খাতকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য সহজীকরণ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য শ্রেণীকরণ ও আদায় পদ্ধতির সংস্কার করা হবে। এখন ব্যাংকিং এর মধ্যে যে অবস্থা আছে, এটাকে ভাবে চলছে, এটা সব সমস্যার সমাধান হবে না। আমাদেরকে একটা নতুন অ্যাপ্রোচ এখানে দিতে হবে। যে ব্যাড লোন যেগুলো হয়েছে, এগুলো উইলফুল ডিফল্টার আছে, ইচ্ছা করে যারা ডিফল্ট হয়েছে, আর যারা ইচ্ছার বাইরে বিভিন্ন অবস্থার কারণে যারা, একই সাথে ব্যাংকের স্বার্থ রক্ষা করতে হবে। গ্রামীণ উদ্যোক্তা এবং নারী পরিচালিত উদ্যোগগুলোতে পৌঁছাতে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা বাড়ানো হবে। কৃষি প্রক্রিয়াকরণ, হালকা প্রকৌশল, তথ্য যোগাযোগ প্রযুক্তি, নারী উদ্যোক্তার মতো উৎপাদনশীল বেসরকারি খাতে বাধ্যতামূলক ঋণ কোটা চালু করা হবে। পুঁজিবাজার উন্নতির জন্য পদক্ষেপ। তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে কঠোর স্বচ্ছতার যুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে। কর্পোরেট বন্ডের জন্য একটি তারল্য বাজার তৈরি করতে পেনশন তহবিল, বীমা কোম্পানি এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগে উৎসাহিত করা হবে। যে নতুন যে দেশের উন্নয়নের জন্য সেটা অনেকটা সহযোগিতা করবে। আর্থিক পণ্যের বহুমুখীকরণে অনেক পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে লিজ ও ফ্যাক্টরিং এর প্রসার ঘটানো, ভেঞ্চার ক্যাপিটাল ও এঞ্জেল বিনিয়োগের জন্য আইনি ও আর্থিক কাঠামো তৈরি, প্রাইভেট ইকুইটি তহবিল সহায়তা, ইসলামিক আর্থিক পণ্য যেমন মুদারবা, ইজারা বিকল্পগুলো বাড়ানো, সবুজ বন্ড, গ্রিন বন্ড এবং ব্লেন্ডেড ফাইন্যান্স উপকরণ চালু, মোবাইল অপারেটর এবং ফিনটেক প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ডিজিটাল ঋণ প্রদান ইত্যাদি। অর্থাৎ এই ঋণের প্রক্রিয়াটাকে একটা আধুনিকীকরণ, এটাকে ডিজিটালাইজ করতে না পারি, অটোমেটেড করতে, এই প্রোডাক্টগুলো কিন্তু পারফর্ম করতে পারবে না। এই জন্য আমাদেরকে জ্বালানি ও বিদ্যুৎ কৌশল প্রণয়ন, প্রাকৃতিক গ্যাস, সৌর, জলবিদ্যুৎ প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের আদর্শ মিশ্রণ নির্ধারণ, সিস্টেম ভিত্তিক পরিকল্পনা করতে একটি টাস্ক ফোর্স গঠন করবে। এই পরিকল্পনা কাঠামো হবে তথ্যভিত্তিক, আইব্যাক মডেলিং সমৃদ্ধ, জলবায়ু লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ। চুক্তি এবং
ব্যয় সুবিধা বিশ্লেষণ জনগণের কাছে প্রকাশ্যে সচেষ্ট থাকবে। যে সমস্ত চুক্তি হবে, ব্যয় হবে, এগুলো স্বচ্ছতা থাকতে হবে, এগুলো জনসমক্ষে আমাদের জনসম্মুখে আনতে হবে। এটি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনবে এবং সর্বসাধারণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবে। নবায়নযোগ্য শক্তি খাতে ট্রান্সমিশন আধুনিকীকরণ, ডিজিটালাইজেশন অধিক বরাদ্দ দেওয়া হবে। গ্রিড স্থাপকতা, স্মার্ট মনিটরিং, বাপেক্সকে শক্তিশালী করে গ্যাস খনিজ অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হবে। নবায়নযোগ্য ও সাশ্রয়ী প্রযুক্তিতে বিনিয়োগকারীদের জন্য কর প্রণোদনা দেওয়া হবে। নীল অর্থনীতি, গ্রিন ইকোনমি, বঙ্গোপসাগরের বিশাল সামুদ্রিক সম্পদকে টেকসইভাবে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা অর্জনের লক্ষ্যে টেকসই সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্রভিত্তিক শিল্প ও প্রযুক্তির উন্নয়ন, জীব বৈচিত্র্য রক্ষা ও সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবন ও মানব সম্পদ উন্নয়নে জোর দেওয়া হবে। প্রধান খাতসমূহ মৎস্য ও সামুদ্রিক খাদ্য, নৌ পরিবহন ও বন্দর, অফশোর গ্যাস ও খনিজ সম্পদ, নবায়নযোগ্য শক্তি, সমুদ্র, বায়ু ও জোয়ার শক্তি, সমুদ্র পর্যটন ও বিনোদন এবং সমুদ্র গবেষণা ও প্রযুক্তি কার্যকর বাস্তবায়নের জন্য সমন্বিত মেরিটাইম জোন ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সহযোগিতা ও আঞ্চলিক অংশীদারিত্ব এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং দক্ষতা উন্নয়ন ইত্যাদি উদ্যোগ নেওয়া হবে। তো ব্লু ইকোনমির উপরে আমাদের বিস্তৃত প্রোগ্রাম আছে এবং এখানে অর্থনীতিতে অবদান, আমাদের কর্মসংস্থান সৃষ্টি সহ সার্বিকভাবে উপকৃত হবে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষা এবং দীর্ঘস্থায়ী অর্থনৈতিক লাভ নিশ্চিত করতে সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ, মানচিত্রায়ন এবং সম্পদের প্রকৃত মজুদ নির্ধারণ করা হবে। আমাদের কি রিসোর্স আছে আমাদের তো জানতে হবে, তাইলে তো এটা আমরা এক্সপ্লয়েট করতে পারবো। এসব তথ্যের ভিত্তিতে পরিবেশ বান্ধব ও টেকসই পদ্ধতিতে সম্পদ আহরণ, অর্থনৈতিক ব্যবহারের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। সৃজনশীল শিল্প অর্থনীতি, বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আছে, বৃহৎ তরুণ গোষ্ঠী রয়েছে, ডিজিটাল অবকাঠামো বাড়ছে, কিন্তু সৃজনশীল অর্থনীতি জিডিপিতে 0.5%-5%-ও কম অবদান। উদীয়মান অর্থনীতিগুলোতে এই খাত 3-5% অবদান রাখে। আমাদের দেশে মাত্র 0.5% বর্তমানে, এটা 3-5% অবদান রাখে উন্নত অর্থনীতিগুলোতে। এই খাতের মধ্যে রয়েছে চলচ্চিত্র ও টেলিভিশনের প্রোগ্রাম নির্মাণ, সঙ্গীত ও মঞ্চ শিল্পকলা, অ্যানিমেশন, ভিএফএক্স ও গেমিং, মেকআপ, পোশাক এবং নকশা, ওটিটি প্ল্যাটফর্মের জন্য বিষয়বস্তু তৈরি, সিজিআই এবং ক্রিয়েটিভ মিডিয়া, সেবাদাতা সফটওয়্যার কোম্পানি, ইউটিউব, টিকটক, ইনফ্লুয়েন্সার অর্থনীতি ইত্যাদি। এটা একটি নতুন দিক বিএনপি বাংলাদেশের অর্থনীতিতে সংযোগ করেছে। আসলে আমাদের অর্থনীতিতে কোনোদিন এই বিষয়গুলো আমাদের অর্থনীতিতে সংযুক্ত হয়নি। আমরা এটার নাম দিয়েছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, এবং এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির অবদান বাংলাদেশে যে কত বড় হতে পারে সমাজে, সংস্কৃতিতে, অর্থনীতিতে এবং কর্মসংস্থানে। এই যে আমাদের কামার কুমার সারা দেশে আছে, আমাদের শিল্পীগুলো আছে, এদের সকলকে আমরা এই অর্থনীতির আওতায় নিয়ে আসতে চাচ্ছি। এদের সকলের অবদানের মাধ্যমে দেশকে সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে গড়ার যে প্রত্যয়, এটা একটা নতুন আমাদের বাজেট পরিকল্পনা আছে, বিনিয়োগের পরিকল্পনা আছে, এখানে প্রযুক্তি সহযোগিতার পরিকল্পনা আছে, তাদেরকে ব্র্যান্ডিং এর পরিকল্পনা আছে, তাদেরকে মার্কেটিং এর পরিকল্পনা আছে। আমাদের বাণিজ্য সহজীকরণ ও শুল্ক পদ্ধতি উন্নয়ন, শুল্ক পদ্ধতি সহজ হলে
এবং বাণিজ্য বাধা কমলে রপ্তানি সক্ষমতা বাড়বে, শুল্ক শ্রেণী বিন্যাস ডিজিটাইজ করা হবে, আমদানি প্রক্রিয়া বিশেষ করে মূল কাঁচামালের জন্য ক্লিয়ার, ব্যবসায়ীদের খরচ কমবে। পোর্টে একটা মালামাল আসার পরে কতদিনে বের হবে কেউ জানে না। এই যে একটা প্রক্রিয়া দীর্ঘ, এটা আমরা চিরতরে এটাকে বিদায় করতে চাই। পোর্টে মাল আসার পরে, জাহাজ আসার পরে একটি সময়ের মধ্যে যদি কোনো পণ্য বের না হয়, তাহলে পোর্ট অথরিটিকে সেটার উত্তর দিতে হবে। ও সামাজিক দায়বদ্ধতা অনুশীলনে জোর দেওয়া হবে। ফলে বেসরকারি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়বে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের শেষের দিকে। থ্যাংক ইউ, ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি খুব আপনারা খুব মনোযোগ সহকারে শুনছেন, আমারও ভালো লাগছে বলতে। কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ করতে উৎসাহিত করা হবে। কারণ এগুলো নতুন নতুন বিষয়, আপনাদেরও ভালো লাগছে নিশ্চয়, তাই না? বাজেট এগুলো তো খুব বেশি শোনা যায় না, এগুলো আপনাদেরও ভালো লাগার কথা, দেশের মানুষেরও ভালো লাগবে আশা করি। উৎসাহিত ফলে সমন্বিত প্রবৃদ্ধি, পরিবেশগত স্থিতিশীলতা এগোবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শক্তিশালীকরণ, কার্যকর পিপিপি নীতি তৈরি ও বাস্তবায়ন জরুরি। অবকাঠামো সরকারি সেবায় বেসরকারি বিনিয়োগ জোগাড়ের উদ্যোগ নেওয়া হবে। এই সহযোগিতামূলক পদ্ধতি সেবা প্রদান উন্নত করবে, অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সবুজ প্রবৃদ্ধি, অর্থনৈতিক পরিকল্পনায় জলবায়ু সহনশীলতা অন্তর্ভুক্ত করা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। বাংলাদেশ ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম এর মতো প্ল্যাটফর্ম স্থাপন করা হবে। জলবায়ু অভিযোজন ও প্রশমন মিটিগেশন প্রকল্পে বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা নেওয়া হবে। সরকারি ও বেসরকারি খাত একত্রে কাজ করবে। জলবায়ুটা আমাদের জন্য গুরুত্ব, ছোট দেশ, এত মানুষ, আমরা যদি এখানে ক্লাইমেটিক অ্যাড্রেস করতে না পারি, এটা উন্নতি হলেও দেশ কিন্তু মানুষের জন্য ক্ষতিগ্রস্ত হবে, এটা অ্যাড্রেস করা প্রয়োজন। ঋণ ব্যবস্থা ও রাজস্ব আহরণ বৃদ্ধি, রাজস্ব চাপ, মুদ্রানীতি কঠোরীকরণ করা হলো। এটা হচ্ছে রাজস্ব, এবং আমাদের যে ঋণ বেড়ে যাচ্ছে, রাজস্ব বাড়ছে না, এই চাপ তো জনগণের উপর আসছে। এখানে একটা কৌশল থাকতে হবে, এটার জন্য আমরা কিছু ভাবনা আছে, এখানে সংক্ষিপ্ত হবে। ঋণ ব্যবস্থাপনা কৌশল, সরকারি ঋণের গঠনগত উন্নয়ন, ও ঋণ সংগ্রহের ব্যয় হ্রাস বিষয়ক মধ্যমেয়াদী ঋণ ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন করবে। সুদ পরিশোধের বোঝা বৃদ্ধির প্রেক্ষাপটে রোল ওভার ঝুঁকি কমাতে স্বল্পমেয়াদী ঋণের উপর নির্ভরতা হ্রাস করবে। রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়, নির্দেশিকা এবং কর্মক্ষমতা ভিত্তিক বাজেটিং পদ্ধতি প্রণয়ন করা হবে। স্বল্পমেয়াদী ঋণের উপর নির্ভরতা হ্রাস করে সরকারের দায়ের পরিমাণ কমানো হবে। বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারি খাতের ঋণ গ্রহণের হার কমিয়ে ব্যক্তি খাতের ঋণ প্রবাহ বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করতে হবে। সরকার সব ঋণ নিয়ে নিলে তাহলে বেসরকারি খাত কোথায় হবে, বিনিয়োগ কোথায় হবে, কর্মসংস্থান কোথায় হবে? ঋণ উন্নয়ন বিনিময় কৌশল, ঋণদাতা সংস্থাগুলোর সাথে আলোচনা করলে তাহলে ঋণ উন্নয়ন বিনিময় কৌশল, ঋণদাতা সংস্থাগুলোর সাথে আলোচনা করে বৈদেশিক ঋণকে
স্থানীয় বিনিয়োগে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে। এবং স্বাস্থ্য কাঠামো তৈরির মতো জনহিতকর কাজে ব্যবহার করা হবে। এতে স্বল্পোন্নত দেশ থেকে বৈদেশিক ঋণের বোঝা কমবে, অন্যদিকে সম্পদ সরাসরি টেকসই ও সমতা ভিত্তিক প্রবৃদ্ধি তৈরির চালিকা শক্তিতে নিয়োজিত হবে। অবৈধ ঋণ পর্যালোচনা ও বাতিলকরণ প্রক্রিয়া। স্বৈরতান্ত্রিক শাসনকালে গৃহীত সকল ঋণ পর্যালোচনা ও বাতিলকরণ প্রক্রিয়ার জন্য জাতিসংঘের মহাসচিবের কাছে একটি স্বাধীন কমিশন গঠনের অনুরোধ জানানো হবে। যে সমস্ত ঋণ এগুলোকে আমরা জাতিসংঘের কাছে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য অনুরোধ জানাবো, কারণ এই ঋণ পরিশোধ করা বাংলাদেশের মানুষের জন্য কঠিন। রাজস্ব ব্যবস্থার যুগোপযোগীকরণ। এনবিআরকে একটি স্বায়ত্তশাসিত সংস্থা দ্বারা প্রতিস্থাপন করা হবে। নীতি প্রণয়নের কাজ করতে বর্তমানে শুল্ক ও বাণিজ্য কমিশনকে আওতাভুক্ত করে বাংলাদেশ কর ও শুল্ক কমিশন নামে একটি পৃথক প্রতিষ্ঠান করা হবে। লাস্ট পেজ। আধুনিকায়ন। প্রত্যক্ষ করকে অগ্রাধিকার দিয়ে কর কোড আধুনিকায়ন করা হবে। সহজীকরণ ও ডিজিটাল পেমেন্ট সিস্টেম বাধ্যতামূলক করার পাশাপাশি উপজেলা পর্যায়ে অফিস স্থাপন করে করের আওতা বাড়ানো হবে। প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা ইম্পর্টেন্ট। প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা তথা বিদ্যুৎ বিল, ব্যাংক লেনদেন, ভূমি রেকর্ড ইত্যাদি একত্রিত করে কর শনাক্তকরণ, ড্যাশবোর্ড চালু, বন্ডের গুদামের জন্য ব্লক চেইন ভিত্তিক ট্র্যাকিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ঝুঁকি মূল্যায়ন জালিয়াতি রোধে সহায়ক হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হবে, তারপরে ব্লক চেইন ব্যবহার করা হবে। প্রাইসিং আইন। বহুজাতিক কোম্পানিগুলোর মাস্টার ও স্থানীয় নথি জমা ও দেশওয়ারি রিপোর্টিং বাধ্যতামূলক করা হবে। মুনাফা স্থান জবাবদিহিতা এবং বাংলাদেশের সংসদীয় তদারকি শক্তিশালী করার জন্য মৌলিক সাংবিধানিক ও পদ্ধতিগত সংস্কারও করা হবে। সংসদীয় কমিটিকে শক্তিশালী করা, স্বচ্ছতা এবং জনসাধারণের অংশগ্রহণ, নির্বাচন পূর্ব কেয়ারটেকার সরকারের জন্য পরিষ্কার নির্দেশিকা সহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য। হ্যাঁ, অবশ্যই। আমরা কিছু বাদ দিয়ে কথা বলি না। এটা খালি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন না, এটা মার্কেট সম্প্রসারিত করার প্রোগ্রামের একটা অংশ। আরেকটা হলো যে আমাদের মতো গরিবের কথা একটু বলি। এই বাজেটে যেটা আছে সেটা হলো যে আপনি জানেন ইন্ডিভিজুয়াল, এটা খালি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন না, এটা মার্কেট সম্প্রসারিত করার প্রোগ্রামের একটা অংশ। মূল্যস্ফীতি, হ্যাঁ, একদিকে আপনার যে জনগণের যে বেতন পায়, যে আয়, তার সাথে আপনার ইনফ্লেশন হায়ার, তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, এবং তার উপরে যদি আপনি ট্যাক্সের বোঝা বাড়িয়ে দেন, তাহলে জনগণের যে দৈনন্দিন জীবনে, তার সাথে আপনার ইনফ্লেশন হায়ার, তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, এবং তার কথা বলেন প্রথম লক্ষ্য হওয়া উচিত, সেইগুলো উপেক্ষিত হচ্ছে। আমাদের দুঃখটা সেখানে যে আন্দোলনের জন্য
যে বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি তার কোনো প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না, বরঞ্চ উল্টো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো কমতে আছে। আপনি যদি কর বেশি, তারপরে আপনার ভ্যাট বেশি, বিএটি বেশি, তারপরে তাদের ইনফ্লেশন বেশি, মানে দ্রব্যমূল্যের দাম বেশি, সবকিছু তো সাধারণ মানুষের জীবনযাত্রার মানের বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু এই জায়গাটাই এই জন্য আমরা বলেছি যে আমাদের সোশ্যাল সেফটি নেটের বিষয়টা আমরা বিশেষ এখানে মনোযোগী হয়েছি যে এইখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি দেশ যত উন্নত হোক, সেই উন্নতির ফসল যদি সাধারণ মানুষ কাছে না যায়, সেই উন্নতি কিন্তু কারো কাম্য হওয়া উচিত না, যাবে না। আপনি দেশ যত উন্নত হোক, সেই উন্নতির ফসল যদি সাধারণ মানুষ কাছে না যায়, সেই উন্নতি কিন্তু কারো কাম্য হওয়া উচিত না।